বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের অনলাইন ক্লাসে আমি সংযুক্ত হতে পেরে আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা এই করোনাকালীন দুর্যোগের মধ্যেও সুস্থ আছো, পড়াশোনা মনোযোগী আছো এবং এই অনলাইন ক্লাসে তোমরা সংযুক্ত আছো। আজকে তোমাদের যে আমি ক্লাসটি নির্বাচন করেছি সেটি হলো পাল সাম্রাজ্যের পতনের কারণ। পাল সাম্রাজ্যের পতনের কারণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা সহজেই এই লেকচারের মাধ্যমে জানতে পারবা। হ্যাঁ, দেখো, বিষয় আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বিএ অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-1605। কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নাম্বার 3। লেকচারের শিরোনাম পাল বংশের পতনের কারণ সমূহ। আর শিক্ষক হিসেবে আমি আছি মোহাম্মদ আব্দুর রহমান, পদবী সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। আর আমার ইমেল আইডি আছে, ইমেল আইডি তোমরা দেখতে পারো। যাই হোক, তাহলে আমরা মূল জায়গায় ফিরে যাই। দেখো, প্রথমে আমরা পাল সাম্রাজ্যের যে চিত্র, মানচিত্র, সেটা আমরা নিয়ে আসছি। সহজেই বোঝা যাবে যে পাল সাম্রাজ্যের কত বড় বিস্তৃতি ছিল। এই বিশাল এই পাল সাম্রাজ্য এক সময় পতনের দিকে ধাবিত হয় এবং যে সমস্ত কারণে এই পাল সাম্রাজ্যের পতন ঘটেছিল তার পর্যায়ক্রমে আজকের সেই বিষয়ে আলোচনা। প্রথমে পাল বংশের পতনের কারণ সমূহ। উত্থান আর পতন প্রকৃতির বিধান। প্রকৃতির বিধান বলতে এই দুনিয়াতে যা কিছু উত্থান হয়েছে তার একদিন পতন হবে। এমনকি এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই পৃথিবীটা আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবেন। কাজে এটা হলো প্রকৃতির বিধান, যার সূচনা আছে তার ধ্বংস আছে। সাম্রাজ্যের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। একদিন গোপাল গোপালের হাত ধরে যে পাল বংশ উত্থান ঘটে এবং ধর্মপাল ও দেবপালের আমলে উন্নতির চরম শিখরে ওঠে, তা দেবপালের পর থেকে যোগ্য শাসকের অভাবে ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ গোপাল তিনি তার স্বীয় মেধা, তার যোগ্যতা বলে, তার বীরত্ব বলে এই 400 বছরের পাল সাম্রাজ্য এর শুভ সূচনা করেছিলেন। উত্থান হয়েছিল তার হাত ধরেই। এর মাঝে তার পুত্র ধর্মপাল দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছেন এবং তার পুত্র দেবপাল এই সাম্রাজ্যের উন্নতির জন্য চরম শিখরে নিয়ে গিয়েছিলেন, উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। তো এই দেবপালের পর থেকে যোগ্য শাসকের অভাবে ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, পাল সাম্রাজ্যের দেবপালের পর থেকে যে শাসনকর্তা এই পাল সাম্রাজ্যের রাজত্বে বা সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল, তারা বেশিরভাগ ছিল অযোগ্য এবং দুর্বল। এই সমস্ত অযোগ্য এবং দুর্বল শাসনকর্তার কারণেই এই পাল সাম্রাজ্যের ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। দুর্বল উত্তরাধিকারীদের মধ্যে উদ্যম এবং নেতৃত্বের অভাবে বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগের কারণে পাল সাম্রাজ্যের সংকুচিত হতে থাকে। তো আমরা দেখতে গেছি পাল সাম্রাজ্য সংকুচিত হওয়ার পিছনে কয়েকটি কারণ এটা কাজ করেছিল। অর্থাৎ দুর্বল উত্তরাধিকারীদের কারণে এবং এই নেতৃত্বের অভাবে বহিঃশত্রুর আক্রমণ এবং আভ্যন্তরীণ যে গোলযোগ, এই সমস্ত কারণে পাল সাম্রাজ্য ক্রমেই সংকুচিত, অর্থাৎ দুর্বল থেকে দুর্বল হয়ে সংকুচিত হতে থাকে। এমনকি পালদের আদিবাসী স্থান উত্তর বাংলায় ভিন্ন রাজশক্তির উদ্ভব হয়েছিল। এরূপ অবস্থায় প্রথম মহিপাল আংশিকভাবে পাল সাম্রাজ্য পুনরুদ্ধার করে এর নতুন জীবন দান করেন। কিন্তু তার মৃত্যুর পর আবার তার এই পতন প্রক্রিয়া শুরু হলে পাল বংশের শেষ মুকুটমণি বলে খ্যাত রামপাল শেষবারের মতো তা রোধ করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ যখন ধ্বংসের দিকে ধাবিত থাকে তখন এই শেষ মুকুটমণি হিসেবে খ্যাত রামপাল
পাল বংশের তিনি শেষবারের মতো চেষ্টা করেছিলেন এই পাল সাম্রাজ্য পতনের ঠেকানোর জন্য, রোধ করার জন্য, কিন্তু রামপালের পর এই সাম্রাজ্যের পতন আর রোধ করা সম্ভবপর হয়নি। দ্বাদশ শতকের আহ মধ্যকালে দ্বাদশ শতকের মধ্যবর্তীকালে সেন বংশের উত্থানের মধ্য দিয়ে 400 বৎসরের পাল সাম্রাজ্য বাংলা থেকে ধ্বংস হয়ে যায়। যে সকল কারণে সাম্রাজ্যের পতন হয় তা নিম্নে বর্ণিত হল। 1 নম্বর, ইবনে খালদুনের মত। ইবনে খালদুন একজন পণ্ডিত ব্যক্তি, সমাজ সমাজ সংস্কারক, ঐতিহাসিক, দার্শনিক, বিভিন্ন বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন। তো ইবনে খালদুন তিনি একটা মত প্রকাশ করেছেন যে যুগে যুগে পৃথিবীর রাজত্বকালের ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে ইবনে খালদুন একটি বিষয়ে উপনীত হয়েছেন যে প্রতিটি রাজবংশ প্রায় 100 বছর শাসন করতে পারে। রাজবংশের প্রথম দিকে শাসন হচ্ছে একটি রাজবংশের উত্থানের সময়কাল, মধ্যবর্তী সময়কাল হচ্ছে একটি রাজবংশের স্বর্ণযুগ। এই সময়ে রাজ্য বিস্তার এবং সাম্রাজ্যের উন্নতি চরম শিখরে উন্নীত হয়, আর তৃতীয় ধাপে একটি রাজবংশ পতনের ধারায় এগোতে থাকে। এক সময় পতন সম্পন্ন হয়। পাল বংশের পতনের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি। তাহলে আমরা বুঝলাম ইবনে খালদুন যে মত প্রকাশ করেছেন যে কোনো বংশ বা রাজবংশ প্রথমে উত্থান হয়, এরপরে মধ্যবর্তী সময়ে এই রাজবংশ উন্নতি চরম শিখরে পৌঁছে শেষ পর্যন্ত এই রাজবংশ আবার পতনের দিকে ধাবিত হয়। তো এই ইবনে খালদুনের মতে এই পাল সাম্রাজ্যও এই একই ধারায় পতনের দিকে ধাবিত হয়, এর ব্যতিক্রম হয়নি। দেব পরবর্তী রাজাদের অযোগ্যতার অভাব। দেব পরবর্তী রাজাদের যোগ্যতার অভাবে পাল বংশের পতনের অন্যতম প্রধান কারণ। অর্থাৎ গোপালের ছেলে ধর্মপাল, ধর্মপালের ছেলে দেবপাল, এই দেবপালের পরবর্তীতে যে সমস্ত উত্তরাধিকারী পাল বংশের সিংহাসন আরোহণ করেছিলেন তারা একেবারেই অযোগ্য, দুর্বল এবং উত্তরাধিকারী অভাব এই সাম্রাজ্যের পতনকে প্রক্রিয়া শুরু হয়। দেবপালের উত্তরাধিকারী হিসেবে প্রথম বিগ্রহপাল, তারপর নারায়ণ পাল, তো আবার তার সুদীর্ঘ রাজত্বকালে যুদ্ধ বিগ্রহ বা রাজ্য বিস্তার বাদ দিয়ে যাগযজ্ঞ ও পূজা পার্বণে বেশিরভাগ সময় কাটাতেন। অর্থাৎ দেবপালের পরবর্তী যে বংশধর বিগ্রহপাল এবং নারায়ণ পাল, তারা তাদের রাজত্বকালে তাদের রাজ্য পরিচালনা বাদ দিয়ে তারা বিভিন্ন যাগযজ্ঞ পূজা পার্বণে বেশিরভাগ সময় কাটাতে থাকেন। এদিক সাম্রাজ্যের কি অবস্থা সেদিকে তারা নজর দেননি, ফলে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বহিঃশত্রুর আক্রমণ শুরু হয়। এই সময় উত্তর ভারতীয় শক্তি প্রতিহার বংশ মগধ ও উত্তর বাংলার অনেকাংশে প্রতিহার সাম্রাজ্যের বিস্তার ঘটায়। পাল সাম্রাজ্য থেকে কামরূপ ও উড়িষ্যা বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে এরপর রাজ্যপাল দ্বিতীয় পাল ও দ্বিতীয় বিগ্রহপালের আমলেও শক্তির অবক্ষয় রোধ করা সম্ভব হয়নি। বিভিন্ন বিদেশি শক্তির আক্রমণে পাল সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই সময় মগধ ও বাংলায় 3টি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। এভাবে মূলত দেব পরবর্তী রাজাদের অযোগ্যতার কারণে এই পাল সাম্রাজ্যের পতনের অন্যতম আরেকটি কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এই রাজ্যগুলো হলো: 1, ক পূর্ব ও দক্ষিণবঙ্গের চন্দ্রবংশ, উত্তর ও পশ্চিমবঙ্গের কম্বোজ বংশ এবং অঙ্গ ও মগধ পাল বংশের ক্ষীণধার। দেব পরবর্তী শাসকদের মধ্যে কেবলমাত্র মহিপাল ও রামপাল যেমন শাসক ছিলেন, তারা ব্যতীত তারা বিহার, পশ্চিম ও উত্তর বাংলায় পাল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হলেও তাদের পরবর্তী দুর্বল শাসকদের আমলে পাল সাম্রাজ্যের পতনের প্রতিরোধ করা আর সম্ভবপর হয়নি। এরপর 3 নম্বর, উত্তরাধিকার দ্বন্দ্ব। উত্তরাধিকার দ্বন্দ্ব একটা সাম্রাজ্য বা 100 বংশ ধ্বংসের পিছনে অনেক দায়ী। যেমন যে রাজা উত্তরাধিকারে রেখে যায় তাদের উত্তরাধিকারীদের ভিতরে কে ক্ষমতায় অধিষ্ঠিত হবে এই নিয়ে দ্বন্দ্ব আর যুদ্ধ বিগ্রহ লাগে, আর তখনই দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেবপালের পর তার উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসন নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বলে আধুনিক গবেষক ডক্টর আব্দুল মুমিন চৌধুরীর মতে কোন কোন লেখক উল্লেখ করেছেন। যা হোক, এই বিষয়ে মতান্তর থাকলেও দ্বিতীয় মহিপাল কর্তৃক তার 2 ভ্রাতা সুরপাল ও রামপালকে কারারুদ্ধকরণের মধ্য দিয়ে উত্তরাধিকার দ্বন্দ্বের বিষয়টি পরিষ্কারভাবে অনুধাবন করা যায়। সুতরাং উত্তরাধিকার দ্বন্দ্বের ফলে পাল সাম্রাজ্যের যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল
তা স্পষ্ট করে বলা যায়। তাহলে দেবপালের পর দ্বিতীয় মহিপাল কর্তৃক তার দুই ভাই সুরপাল এবং রামপাল, দুই ভাইকে কারারুদ্ধকরণের মধ্য দিয়ে এই উত্তরাধিকার দ্বন্দ্বের বিষয়টি পরিষ্কারভাবে অনুধাবন করা যায় যে উত্তরাধিকারের মধ্যে দ্বন্দ্ব। আর যখনই উত্তরাধিকারদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন একটা সাম্রাজ্য ক্রমেই দুর্বল থেকে দুর্বল আর বিশৃঙ্খল আর আন্দোলন বিদ্রোহ সৃষ্টি হয় এবং তা পরবর্তীতে পতনের দিকে ধাবিত হতে থাকে। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা। শাসনতান্ত্রিক ব্যবস্থা হলো জমিদারি ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে একটি অঞ্চল বিশাল কিছু অঞ্চল নিয়ে একজন জমিদারি মতো শাসন করতে থাকে এবং সে সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করতে থাকে। কিন্তু এই সামন্ততান্ত্র শাসন ব্যবস্থা একটা রাষ্ট্রের জন্য অবশ্যই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তো পাল সাম্রাজ্যের ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এর সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রায় 12 শতাব্দী কাল ধরে পাল রাজাগণ বাংলা শাসন করলেও তারা কোনো স্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ তারা দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছিলেন বাংলায়, কিন্তু তারা স্থায়ীভাবে শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন। ধর্মপাল ও দেবপাল বিশাল সাম্রাজ্য গড়ে তুললেও তারা সেখানে প্রত্যক্ষ শাসন কায়েম করতে পারেননি। অর্থাৎ গোপালের ছেলে ধর্মপাল তিনি 40 বছর প্রায় রাজত্ব করেছেন, তার ছেলে দেবপাল তিনিও প্রায় 39 বছর রাজত্ব করেছেন এবং তারা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিন্তু তারা সেখানে প্রত্যক্ষ শাসন কায়েম করতে পারেনি। শুধুমাত্র বাংলা ও বিহার ব্যতীত অন্য বিজিত রাজ্যগুলো ফরদ রাজারা শাসন করত। এরূপ শাসন ব্যবস্থায় ফরদ রাজারা নামমাত্র আনুগত্য স্বীকার করে প্রকৃতপক্ষে স্বাধীনভাবে তাদের রাজ্য শাসন করত। এতে পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তারা স্বাধীনতা ঘোষণা করত, অথবা পাল সাম্রাজ্য আক্রমণ করে এক হীনবল করে ফেলেছিল। দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সামন্ত বিদ্রোহ এর প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ এই সামন্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত, বিশেষ করে সামন্ত বিদ্রোহের একটা বড় নমুনা হলো কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহের নায়ক দিব্য, তিনি ছিলেন সামন্ত বিদ্রোহের নায়ক। তিনি এই দ্বিতীয় মহিপালের সময় বিদ্রোহ করে আন্দোলন করে এই পাল সাম্রাজ্য দখল করে নিয়েছিলেন। তাহলে দেখুন সামন্ত কথা এই শাসন ব্যবস্থা খুবই মারাত্মক ছিল একটা সাম্রাজ্যের জন্য। তো দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সামন্ত বিদ্রোহ এর প্রকৃষ্ট উদাহরণ, এর যে দুর্বল করে একটা রাষ্ট্র সেটা। অতএব একথা নিঃসন্দেহে বলা যায় যে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা দোষ ত্রুটি পাল বংশের পতন ডেকে এনেছিল। এরা সাম্রাজ্য ধ্বংসের পিছনে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা কম দায়ী ছিল না। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কৈবর্ত বিদ্রোহ। উত্তরাধিকার দ্বন্দ্ব, সামন্ততান্ত্রিক শাসনের কুফল, বৈদেশিক শক্তির আক্রমণ, কোন কোন রাজা কর্তৃক প্রজা নিপীড়ন প্রভৃতির ফলে বাংলার রাজনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়েছিল। তাহলে তোমরা দেখো, উত্তরাধিকার দ্বন্দ্ব থাকলে একটা রাষ্ট্রের ঠিক মতো পরিচালিত হতে পারে না। এদিকে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার কুফল, এটাও একটা মারাত্মক একটা সাম্রাজ্যের জন্য। বৈদেশিক শক্তির আক্রমণ, অর্থাৎ বাইরের কোন শক্তি যদি আক্রমণ চালায় তো সেক্ষেত্রে সাম্রাজ্য অবশ্যই বিপদের মুখে পড়ে। আবার কোন কোন রাজা কর্তৃক সেই নিরীহ প্রজাদের উপর নিপীড়ন করতে থাকে, যার কারণে প্রজাদের মন সবসময় ভারাক্রান্ত থাকে। তো এই কোন কোন রাজা কর্তৃক প্রজা নিপীড়ন প্রভৃতির ফলে বাংলার রাজনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়ে। এরূপ অবস্থায় বরেন্দ্রে সামন্ত বিদ্রোহ দেখা দেয় এবং এই দ্বিতীয় মহিপালের রাজত্বকালেই কৈবর্ত নায়ক ছিল দিব্য, তিনি বিদ্রোহ করে বসলেন এবং পালদের পরাজিত করে বরেন্দ্রের ভূমি সহ সমগ্র উত্তর বাংলায় কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম কি মহিপালের রাজত্বকালে এই সামন্ত রাজাদের একটা দাপট, তারা কৈবর্ত বিদ্রোহের নায়ক দিব্য, তার নেতৃত্বে এই বাংলায় বিদ্রোহ হয়েছিল এবং পাল বংশের শাসনকর্তা মহিপালকে পরাজিত করে এই বাংলায় কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কাজেই একটা সাম্রাজ্যের মধ্যে যদি কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে সে সাম্রাজ্য অবশ্যই
ধ্বংসের মুখে চলে যায়, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো সেই ক্ষেত্রে কৈবর্ত শাসন সামন্ত রাজারা দিব্যর নেতৃত্বে তারা আক্রমণ চালিয়ে দ্বিতীয় মহিপালকে পরাজিত করে এই বাংলায় দখল করে তারা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। এতে পাল সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে। তো পিতৃভূমি উত্তর বাংলা হতে পাল শাসন আমলের অবসান ঘটে এবং মগধ ও দক্ষিণ বিহারের অংশ বিশেষ এদেশের শাসন সীমিত হয়ে পড়ে। অবশ্য রামপাল কৈবর্তদের পরাজিত করে উত্তর বাংলা উদ্ধার করলেও তা বেশি দিন টিকে রাখা সম্ভবপর হয়নি। তো কৈবর্তদের যে দখল, এই দখল রামপাল সেই কৈবর্তদের পরাজিত করে দখলদারিত্ব থেকে বাংলাকে উদ্ধার করলেও সেই রামপালের সেই বাংলা বেশি দিন টিকে রাখা সম্ভবপর হয়নি। রামপালের পর কুমারপাল সিংহাসনে বসেন। আর এই সময় কুমারপালের মন্ত্রী বুদ্ধদেব বিশ্বাসঘাতকতা করে কামরূপে স্বাধীন রাজ্য স্থাপন ও বাংলায় পূর্ব বাংলায় ভোজ বর্মা স্বাধীনতা ঘোষণা করেন। কুমারপালের পর তৃতীয় গোপাল ও তারপর মদন পাল রাজা হন। এদের আমলে পাল শক্তির উত্তরোত্তর পতন হতে থাকে। তাহলে পরবর্তী যে শাসনকর্তারা, বিশেষ করে তৃতীয় গোপাল, কুমার পাল, তারপর মদন পাল, এরা রাজা হয়ে আসলে এদের শক্তি উত্তরোত্তর দুর্বল হতে থাকে এবং তাদের আমলেই এই পাল সাম্রাজ্যের পতন ঘটতে থাকে। এটা একটা অন্যতম কারণ যে সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কারণেও এই সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে। প্রশাসনিক দুর্বলতা। একটি রাজ্য বা একটা রাজত্ব টিকিয়ে রাখার জন্য রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী না হলে সে সাম্রাজ্য টিকে থাকতে পারে না। তো পাল বংশের সামন্ততান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা পাল বংশের ধ্বংসের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায়। পাল বংশের শাসনকালের মেয়াদ 400 বছরের হলেও তাদের সাম্রাজ্যে কোনো স্থায়ী প্রশাসনিক শাসন নীতি গড়ে ওঠেনি। অর্থাৎ এই পাল রাজাদের সময়ে প্রশাসনিক শাসন ব্যবস্থা এই খুবই দুর্বল হয়ে পড়েছিল। পাল বংশের শাসনতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা পাল বংশের ধ্বংসের অন্যতম কারণ হিসেবে এই প্রশাসনিক দুর্বলতা থেকে আমরা ধরে নিতে পারি। পাল বংশের শাসনকালের মেয়াদ 400 বছর হয়েছিল, আমরা সবাই জানি। এর আগেও আমরা আলোচনা করেছি। যদিও 400 বছর হয়েছিল, তো তাদের সাম্রাজ্যে কোনো স্থায়ী প্রশাসনিক শাসন নীতি গড়ে ওঠেনি। তাই বিভিন্ন সময়ে দেখা গেছে রাজ্যের অধীনস্থ রাজ্যগুলো ব্যাপক স্বাধীনতা ভোগ করত। অর্থাৎ পাল সাম্রাজ্যের অধীনস্থ যে সামন্ত রাজারা ছিল, বিশেষ করে কৈবর্তদের কথা আমরা বলতে পারি। তো এরা নিজ নিজ অঞ্চলে বা নিজ নিজ এলাকায় তারা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে এবং স্বাধীনতার সেই স্বাদ তারা ভোগ করতে থাকে। এইভাবে তারা আস্তে আস্তে যখনই শক্তিশালী হয়ে ওঠে, মাঝে মধ্যে তারা স্বাধীনতার ডাক দেয়। শেষ পর্যন্ত কৈবর্ত বিদ্রোহের নায়ক দিব্যর নেতৃত্বে কৈবর্তরা এই সেই স্বাধীনতার ভোগ করা থেকে তারা বাংলাকে দখল করে নিয়েছিল। কাজে এই প্রশাসনিক দুর্বলতা একটা সাম্রাজ্যের পিছনে পতনের পিছনে অনেকখানি কাজ করে। এমনকি অধীন রাজ্যগুলো কখনো কখনো নিজেরাই পাল সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠেছিল। অর্থাৎ পাল সাম্রাজ্যের অধীনস্থ যে সমস্ত রাজ্যগুলো ছিল সেগুলো নিজেরাই পাল সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠেছিল। তাই বলা যায় যে প্রশাসনিক দুর্বলতার কারণে পাল রাজাগণ কোনো ধরনের স্থায়ী প্রশাসনিক নীতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ প্রশাসনিক দুর্বলতা এই কারণে পাল রাজাগণের কোন স্থায়ী প্রশাসনিক নীতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল এবং তা পাল বংশের পতনের কারণ হিসেবে চিহ্নিত করা যায়। তাহলে আমরা এই ব্যাপারে বলতে পারি যে পাল সাম্রাজ্যের পতনের পিছনে প্রশাসনিক দুর্বলতা অনেকটা দায়ী ছিল। আর প্রশাসনিক যে দুর্বলতা থাকে এটা রাষ্ট্র ঠিক মতো পরিচালিত হতে পারে না এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ অন্যায় অত্যাচার বিশৃঙ্খলা বিদ্রোহ করতে থাকে আর তার ফল হয়ে দাঁড়ায় সাম্রাজ্যের পতন। ঠিক তেমনি পাল সাম্রাজ্যের প্রশাসনিক দুর্বলতা এই পাল বংশের পতনের জন্য অনেকটা দায়ী ছিল। স্বাধীন রাজবংশের উদ্ভব। পাল রাজাদের দুর্বলতার সুযোগে অনেক স্বাধীন রাজবংশের উদ্ভব ঘটে।
যখনই দেখবা একটা রাষ্ট্রের আহ রাজাদের দুর্বলতা আসে, তো তার অধীনস্থ যে সমস্ত আহ রাজবংশ থাকে তাদের উদ্ভব ঘটে থাকে। যেমন দেব রাজবংশ, চন্দ্রবংশ, খড়গ রাজবংশ, বর্ম রাজবংশ, এরকম বিভিন্ন ছোট ছোট রাজবংশদের উদ্ভব ঘটে থাকে যখনই স্বাধীন পাল রাজাদের দুর্বলতা পেয়ে পেয়ে বসে। তেমনি এই পাল রাজাদের দুর্বলতা একদিকে প্রকাশ্যভাবে ধরা পড়লো, অন্যদিকে বিভিন্ন ছোট ছোট রাজবংশের উদ্ভব ঘটলো। সেগুলো আমি এখানে দেখালাম যে দেবরাজ বংশ এটা একটা ছোট একটা রাজবংশ, চন্দ্র রাজবংশ একটা ছোট একটা রাজবংশ, খড়গ রাজবংশ একটা ছোট একটা রাজবংশ, বর্ম রাজবংশ এটা, এইগুলো সব কিন্তু এই পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগেই কিন্তু এদের উদ্ভব হয়েছিল। তো পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত রাজবংশ স্বাধীনতা পর্যন্ত ঘোষণা করে ফেলেছে। পাল সাম্রাজ্য আক্রমণ করে তারা স্বার্থ হাসিলের চেষ্টাও করেছে এই সমস্ত ছোট ছোট রাজবংশগুলো। এইসব রাজবংশের উৎপত্তি বাংলায় পাল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পাল সাম্রাজ্যের সমসাময়িক সময়ে বিভিন্ন তাদের দুর্বলতার সুযোগে বিভিন্ন ছোট ছোট রাজবংশের উদ্ভব হয় এবং তারা স্বাধীনতা ঘোষণা করতে থাকে এবং তাদের পাল সাম্রাজ্য আক্রমণ করে তাদের স্বীয় স্বার্থ হাসিলের চেষ্টা করতে থাকে। আর এই সমস্ত রাজবংশের উৎপত্তি বাংলায় পাল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল। অর্থনৈতিক কারণ, একটা সাম্রাজ্য টিকে থাকে অর্থনীতি উপরে নির্ভর করে এটা সাম্রাজ্য পরিচালিত হওয়ার জন্য। তো পাল রাজারা দেশে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে পারেননি, অর্থাৎ ব্যর্থ হয়েছিল। একটা সাম্রাজ্য পরিচালিত হওয়ার জন্য অবশ্যই অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থনীতি যদি দুর্বল থাকে সে রাষ্ট্র ঠিকমতো পরিচালিত হতে পারে না। সে রাষ্ট্রে বিভিন্ন বিষয়ে সমস্যা জর্জরিত হয়ে থাকে, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে। আর্মি পুলিশ তাদের বেতন যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রে তারাও আহ রাষ্ট্র পরিচালনায় ঠিকমতো কাজ করে না। কাজেই অর্থনীতি একটা রাষ্ট্র টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো পাল রাজারা দেশে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার পরিবর্তে তারা ব্যর্থ হয়। তাদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বহিঃশত্রুর আক্রমণের ফলে অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই পঙ্গু হয়ে যায়। কয়েকটি কারণে তাদের অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই পঙ্গু হয়ে যায়, তার ভিতরে একটা হচ্ছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। এটা তো স্বাভাবিক, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ যদি বিশৃঙ্খলা দেখা দেয় সে রাষ্ট্র ঠিক মতো উন্নতি করতে পারে না। এছাড়াও বাইরের থেকে যদি আক্রমণ থাকে সে আক্রমণ মোকাবেলা করতে যেয়ে দেশের অর্থনীতি আর মনোযোগ দেওয়া সম্ভব হয় না, অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যায়। ঠিক সেই ক্ষেত্রে পাল অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই পঙ্গু হয়ে যায়। পাল যুগে বাংলার বাণিজ্য সম্ভবত খুব সচ্ছল ছিল না। পাল যুগের কোন স্বর্ণমুদ্রা আবিষ্কৃত না হয় ধারণা করা হয় এই যুগে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল না। তাহলে অর্থনীতি দেখলাম আমরা যে অর্থনৈতিক ব্যবস্থায় বা ব্যবসা বাণিজ্য ভালো একটা চলতো না, এবং তাদের যে স্বর্ণমুদ্রা এটাও আবিষ্কৃত না হওয়ার কারণে বোঝা যায় যে সেই যুগে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল না। ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলেন, পাল রাজাগণ প্রায় 400 বছর এই দেশে রাজত্ব করেন কিন্তু তাদের মুদ্রা বড় বেশি পাওয়া যায় না। তাদের মুদ্রা বেশি না হওয়ার কারণে বোঝা যায় তাদের অর্থনীতি খুবই দুর্বল ছিল। আর এই অর্থনৈতিক কারণে পাল সাম্রাজ্যের পতনের ধাবিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ একটা রাষ্ট্রীয় পরিপতনের ক্ষেত্রে সেটা হচ্ছে সামরিক শক্তির প্রতি অবহেলা। এটা আমরা সকলেই সিম্পল একটা বিষয়, আমরা সকলেই চিন্তা করতে পারি যে একটা রাষ্ট্র তখনই টিকে থাকে যখন সামরিক শক্তির আহ সামরিক শক্তি শক্তিশালী হয়। সামরিক দিক থেকে যখন শক্তিশালী হয় সেই রাষ্ট্র তখন এই সামরিক শক্তির উপর ভর করে টিকে থাকে। তো এই ক্ষেত্রে সামরিক শক্তির উপর নির্ভর করে যে কোনো দেশ টিকে থাকে। তো বাংলায় পাল বংশ প্রতিষ্ঠিত হয় একটি শক্তিশালী সামরিক বাহিনীর সাহায্যে। ওই গোপাল দেখো তখন তিনি একজন বীর ছিলেন, তার হাত ধরে এই বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি সামরিক বাহিনীর উপর ভর করে কিন্তু মূলত এই বাংলায় পাল শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তখন ছিল সামরিক শক্তিতে বলীয়ান। তো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন সেনাবাহিনীর লোক। এই পাল বংশ প্রতিষ্ঠার পর তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। তিনি যেহেতু সামরিক লোক ছিলেন, সামরিক বাহিনীর লোক ছিলেন, সেই কারণে তিনি অনুধাবন করেছিলেন যে যেকোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য
বা রাষ্ট্র টিকে থাকার জন্য বা বাইরের রাষ্ট্র থেকে নিরাপত্তার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী অবশ্যই প্রয়োজন। আর তিনি এই কারণেই গোপাল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। আর তখন রাষ্ট্র ঠিকমতো পরিচালিত হয়ে আসছিল। কিন্তু পরবর্তী দুর্বল রাজারা সামরিক বাহিনীর দিকে তাদের আর নজর দেওয়ার সুযোগ পাননি বা নজর দেননি। সামরিক বাহিনীর প্রতি এই অবহেলার কারণে পাল সামরিক বাহিনী একেবারে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়তে থাকে। আর এই দুর্বল সামরিক বাহিনী দেশীয় বিদ্রোহে বা বহিঃশত্রু আক্রমণের মোকাবেলা করতে চরমভাবে ব্যর্থ হয়। কাজেই যখন এই পরবর্তী দুর্বল শাসন পাল রাজারা সামরিক বাহিনীর প্রতি অবহেলা করেছে এবং তাদের দুর্বলতার কারণে একটা রাষ্ট্র আভ্যন্তরীণ ভাবে বিদ্রোহ শুরু হয়ে যায়, সেই বিদ্রোহ দমন করার সেই সামরিক শক্তি তাদের থাকে না, এদিক থেকে বিশৃঙ্খলা শুরু হয় এবং বাইরের আক্রমণ মোকাবেলা করার জন্য যে শক্তিশালী সেনাবাহিনী দরকার, সেই শক্তিশালী সেনাবাহিনীও তাদের ছিল না, যার কারণে রাষ্ট্র উভয় দিক থেকেই বিপদের মুখে সম্মুখীন হয়। কাজে আমরা দেখতে পেলাম সামরিক শক্তির এই পাল রাজবংশের পরবর্তী দুর্বল শাসকরা পাল সামরিক শক্তির প্রতি অবহেলা করেছিল, আর তার পরিণতি হয়ে যায় এই পাল সাম্রাজ্যের পতন। নৌবাহিনীর প্রতি অবহেলা। সামরিক শক্তি যেমন একটা বিষয়, তো নৌবাহিনীর এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, কাজেই প্রথম দিকে পাল রাজারা নৌবাহিনী গঠনের দিকে নজর দেয়, কিন্তু পরবর্তী দুর্বল পাল রাজারা নৌবাহিনীর প্রতি চরম অবহেলা প্রদর্শন করে। এর ফলে বহিঃশত্রু নৌপথ দিয়ে বারবার বাংলায় হানা দিতে থাকে। তাহলে বাংলাদেশ যেহেতু পাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, তো বাংলা ছিল তখন নদীমাতৃক দেশ, বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বয়েছিল, বয়ে গিয়েছিল। তো বাংলাদেশ এই নদীমাতৃক হওয়ার কারণে নৌবাহিনীর এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল, অর্থাৎ জাহাজে নদীর উপর যে বাহিনী, নৌবাহিনী, তো প্রথম দিকে পাল রাজারা সেই নৌবাহিনীর দিকে নজর দিয়েছিল, যার কারণে তখন তাদের শক্তিও সাম্রাজ্য শক্তিশালী ছিল। কিন্তু যখনই দেখলো যে পরবর্তী রাজারা নৌবাহিনীর প্রতি চরম অবহেলা প্রদর্শন করলো, আর এর ফলে বহিঃশত্রু নৌপথ দিয়ে বারবার তারা বাংলায় হানা দিতে থাকে, অর্থাৎ নৌবাহিনীর প্রতি অবহেলার কারণে তারা বাইরের বহিঃশত্রু তারা দেখতে পেল যে তারা নৌবাহিনীর দিক থেকে দুর্বল, কাজে তারা বহিঃশত্রু বাইরের যে শত্রুরা তারা নৌপথ দিয়ে এই বাংলায় হানা দেয়। আর এই নৌপথ দিয়ে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা এই পাল সাম্রাজ্যের শাসকদের ছিল না, এবং এই পথ দিয়ে আক্রমণ করার কারণেই মূলত পাল সাম্রাজ্যের পতন আরো বেশি ত্বরান্বিত হতে থাকে এবং পতন পতন শেষ পর্যন্ত পতন হয়ে যায়। বহিঃশত্রুর আক্রমণ। পাল সাম্রাজ্যের পতনের চূড়ান্ত কারণ হলো বহিঃশত্রু শক্তির আক্রমণ। একটা সাম্রাজ্য যখন বাইরের শত্রু আক্রমণ চালায়, তো তারা আক্রমণ চালিয়ে সাম্রাজ্য দখল করে নেয়, এটা একটা চূড়ান্ত কারণ এই বহিঃশত্রুর আক্রমণ। ঠিক তেমনি পাল সাম্রাজ্যের পতনের দিকে চূড়ান্ত কারণ হলো এই বহিঃশত্রুর আক্রমণ। পূর্বে উল্লেখ করা হয়েছে যে দেবপালের দুর্বল উত্তরাধিকারীদের আমলে বাংলায় বহিঃশত্রুর আক্রমণ শুরু হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে গোপাল নয়, তার ছেলে ধর্মপালও নয়, তার ছেলে দেবপালও নয়, তারপর পরবর্তী যে উত্তরাধিকারী ছিল পাল সাম্রাজ্যের রাজারা, তার সময়ে বাইরের বহিঃশত্রুর আক্রমণ পর্যায়ক্রমে শুরু হতে থাকে এই বাংলায় পাল রাজত্বকালে, এবং তারা পর্যায়ক্রমে আক্রমণ বহিঃশত্রুর আক্রমণ পর্যায়ক্রমে শক্তি থেকে আরো শক্তভাবে আক্রমণ চালাতে থাকে। এই সময় প্রতিহার বংশের রাজা ভোজ ও প্রথম মহেন্দ্র, বালচুরি রাজা কর্ণ, চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য এবং উড়িষ্যার সোম বংশীয় রাজা বাংলায় আক্রমণ চালায়। তাহলে কত দিক থেকে তারা আক্রমণ পাল সাম্রাজ্যের আক্রমণ মোকাবেলা করতে হয়েছিল। দেখো, প্রথমে হচ্ছে গিয়ে প্রতিহার বংশের রাজা ভোজ, তিনি এই বাংলায় পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে সেখানে আক্রমণ চালায়। এছাড়াও প্রথম মহেন্দ্র, তিনিও আক্রমণ চালায়। এছাড়া কলচুরি রাজ একটা বংশ, কলচুরি বংশ, তার রাজা ছিল কর্ণ, তিনিও কিন্তু এই বাংলায় পাল রাজাদের আমলে আক্রমণ চালায়। এছাড়াও চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্য, এছাড়া উড়িষ্যার সোম বংশীয় রাজা
এই এতগুলো রাজবংশের রাজারা পর্যায়ক্রমে বাংলায় পাল বংশের উপরে আক্রমণ চালায়। আর এতগুলো আক্রমণ এই দুর্বল পাল রাজাদের পক্ষে মোকাবেলা করা একেবারেই অসম্ভব ছিল। তার উপরে নৌবাহিনীর দুর্বলতা, এছাড়া সেনাবাহিনীর অবহেলা, এই সমস্ত কারণে এই পাল সাম্রাজ্য একেবারেই দুর্বল থেকে দুর্বল এবং শেষ পর্যন্ত পতন হতে থাকে। ক্রমাগত বৈদেশিক আক্রমণের চাপে পাল বংশের পতন দ্রুত ত্বরান্বিত হয়। ক্রমাগত পর্যায়ক্রমে একের পর এক বৈদেশিক আক্রমণের চাপে পাল বংশের পতন খুব দ্রুত গতিতে ত্বরান্বিত হতে থাকে, অর্থাৎ পতন হতে থাকে খুব দ্রুত। পর্যায়ক্রমে আস্তে আস্তে হলে হয়, কিন্তু এখানে বলা হচ্ছে দ্রুত গতিতে পতন ত্বরান্বিত হয়। আর পতনের দ্বার প্রান্তে দণ্ডায়মান পাল বংশের প্রতি শেষ আঘাত হানেন মিথিলার নান্যদেব। একেবারে যখন পতন একদম নড়বড়ে অবস্থার সাম্রাজ্য, ঠিক সেই অবস্থায় আবার আঘাত হানেন মিথিলার নান্যদেব। মিথিলার রাজা, তার নাম হচ্ছে নান্যদেব, এবং আরো দেশের সামন্ত রাজা বিজয় সেন। এই দুই বংশের রাজা শেষ একদম পতনের দ্বার প্রান্তে এসে তারা শেষ আঘাত হানেন এই পাল সাম্রাজ্যের উপরে। আর তাদের এই আক্রমণ কোনোমতেই আর তাদের মোকাবেলা করা সম্ভবপর হয়নি পাল রাজাদের দুর্বল শাসনকর্তাদের পক্ষে। শেষ পর্যন্ত মিথিলার নান্যদেব এবং রাঢ় দেশের সামন্ত রাজ বিজয় সেন আক্রমণ চালিয়ে এই পাল বংশের সর্বশেষ পতন ঘটায়। তো বিজয় সেন পাল রাজা মদন পালকে পরাজিত করে গৌড় দখল করল, এবং নান্যদেব মগধের কিছু অংশ অধিকার করেছিলেন। তাহলে দুইজন এই সাম্রাজ্যটা ভাগ বটরা করে নিয়েছিল। এবং বিজয় সেন পাল রাজা মদন পালকে পরাজিত করে গৌড় দখল করলো, আর এদিক নান্যদেব মগধের কিছু অংশ তার অধিকারে নিয়ে গেলেন। এইভাবে মদন পালের রাজ্য বিহারের ক্ষুদ্র অংশে সীমিত হয়ে পড়লো। অর্থাৎ আস্তে আস্তে দুইজন, অর্থাৎ বিজয় সেন কিছু এলাকা দখল করলো গৌড়, এবং নান্যদেব মগধের কিছু অংশ দখল করে নিল। এই দুই এলাকা যদি হাতছাড়া হয়ে যায়, তখন মদন পাল তার রাজ্য একদম ক্ষুদ্র বিহার অংশে একদম সীমিত হয়ে পড়লো। অল্প পরিসরে তারা মদন পাল রাজত্ব করতে থাকে। সম্ভবত পাল বংশের শেষ রাজা গোবিন্দ পালকে 1126 থেকে 1165 শেষ রাজা গোবিন্দ পালকে পরাজিত করে বল্লাল সেন পাল শাসনের চির অবসান ঘটায়। এভাবে বহিঃশত্রু আক্রমণের কারণে পাল সাম্রাজ্যের পতন দ্রুত গতিতে পতনের দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত পতন ঘটায়। আর যখন তার একেবারে দুর্বল অবস্থা, ঠিক সেই অবস্থায় মিথিলার রাজা নান্যদেব এবং আরো দেশের সামন্ত রাজা বিজয় সেন, তাদের আঘাত আর কোন রকমই মোকাবেলা করা এই পাল রাজাদের দুর্বল শাসনকর্তার পক্ষে সম্ভবপর হয়নি। আর যার পরিণতি এই পাল রাজ্যের দীর্ঘ 400 বছরের সাম্রাজ্য পতন, চূড়ান্ত পতন ঘটে যায়। এবং চূড়ান্ত পতন ঘটে কাকে? পরাজিত করে শেষ রাজা গোবিন্দ পালকে, এবং পরাজিত করেন বল্লাল সেন। এই বিজয় সেনের পুত্র হচ্ছে বল্লাল সেন। বিজয় সেনের পরবর্তীতে এই বল্লাল সেন যখন ক্ষমতায় আসলো, তখন বল্লাল সেনের এই গোবিন্দ পালকে একদম পুরোপুরি পরাজিত করে এই পাল সাম্রাজ্যের একদম পুরো চির অবসান ঘটায়, এবং বাংলায় তখন আবার চলে আসলো সেন শাসন আমল। আর এই বল্লাল সেনের পুত্র ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় তখন বখতিয়ার খলজি ক্ষমতায় বসেন, এবং বাংলায় তখন মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়ে। কাজে এইভাবেই বল্লাল সেন পাল বংশের চির অবসান ঘটাইল। পরিশেষে আমরা বলতে পারি গোপাল কর্তৃক এই পাল বংশ বাংলায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারা বাংলায় জ্ঞান বিজ্ঞান উন্নতিতে বড় অবদান রেখেছিল। তাদের সময়ে আবির্ভাব ঘটে বৌদ্ধ ধর্মের বিশ্ববিখ্যাত মহাপণ্ডিত অতীশ দীপঙ্করের। বাংলায় পাল শাসন, বাংলায় স্বর্ণযুগের সূচনা করেন। 8ম শতাব্দীর মধ্যভাগে গোপাল গড়ে সিংহাসনে আরোহণ করে বাংলায় পাল বংশের সূচনা করলেছিলেন। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝিতে এসে কর্ণাটের সেনাদের হাতে বাংলার গৌরবোজ্জ্বল পাল সাম্রাজ্যের চির অবসান ঘটে। পাল বংশের এই 400 বছর শাসন আমলের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় বলেন, বর্তমান বাংলাদেশ ও বাঙালি জাতির গোড়াপত্তন হয়েছিল এই যুগে। এই যুগেই প্রথম বৃহত্তর সামাজিক সমীকরণ ও সমন্বয়ের যুগ। ঐতিহাসিক ভি এ স্মিথ বলেন, বাংলায় পাল রাজত্ব
বাংলার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। তাহলে এইভাবে 400 বছরের পাল সাম্রাজ্য একদম পুরা ধ্বংসপ্রাপ্ত হলো। প্রথম দিকে আমরা দেখেছি গোপাল এই সাম্রাজ্য ভিত্তিপত্র স্থাপন করে, মাঝখানে স্বর্ণযুগের সূচনা হয়, আর শেষ পর্যায়ে যে তাদের একদম পুরোপুরি পতন ঘটে। 400 বছরের পাল সাম্রাজ্যের পতন চূড়ান্ত হয়। যে সকল বইয়ে তোমরা এই তথ্যগুলো পাওয়া, সেগুলো তোমরা একটু ভালো মতো ফলো করো, দেখে নিও। বাংলাদেশের ইতিহাস মাহবুবুর রহমান, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা কে এম রাইস উদ্দিন খান, এই বই সুন্দরভাবে দেওয়া আছে। বাংলাদেশের ইতিহাস দিলীপ কুমার সাহা, ডক্টর মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আনারুল হক। প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবু নোমান, এটা একটা গবেষণামূলক বই। এই বই তোমরা অনেক তথ্য পাবা। এই পাল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে তোমরা অনেকটা এই তথ্য এখান থেকে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক, তোমরা ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাও, মনোযোগী হও, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।